কিন্তু ছেলেদের ম্যাচে আমাকে দেখে তিনি খুব অবাক হয়েছিলেন। সব শোনার পর সে দিশেহারা, তবুও মানুষটা আমার হাত ছাড়েনি। শক্ত করে ওই হাত চেপে ধরে ম্যাচ থেকে বেরিয়ে আসে। আমরা এক রুমের বাসা নেই। আর্থিক অবস্থার দিকে আমাদের অবস্থান ছিল খুবই শোচনীয়। কতবেলা প্রায় না খেয়েই থাকতাম। তখন তুলির বাবা আমাদের দুজনের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেন। আমি রান্না করতে পারতাম না, রান্নার গন্ধ শুনলেই বমি করতাম। তাই তুই হওয়া অবধি ইয়াসমিন প্রতিদিন আমাকে রেঁধে পাঠাতো। তুই হওয়া থেকে শুরু করে আজকে এই অবস্থানে আমরা আছি, সব কিছুর পেছনে ইয়াসমিন আর ইয়াসমিনের স্বামী অজিত ভাইয়া। এক সত্যিকারের বন্ধুর মতো আমাদের আগলে রাখছিল তারা। জীবনের বিপরীত মুখে স্রোতে আমাদের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিল। আজ তোর বাবা নেই, তবুও ইয়াজিদ ভাই তোকে নিজের ছেলের মতোই দেখতেন। কিন্তু ওদের ট্রান্সফার হওয়ার পর আমাদের তেমন দেখা সাক্ষাৎ হতো না। ইয়াজিদ ভাই বিদেশ চলে যাওয়ার পর ইয়াসমিন নিজের বাচ্চা সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর আমিও তোর বাবা মারা যাওয়ার পরে একদম ঘরবন্দি হয়ে গেছিলাম। আজ এত বছর পর এমন এক সুযোগ পেয়ে আমি এই সুযোগ হাতছাড়া করতে চাইছি না। আমাদের জীবনের উপর ওদের প্রতিদান হয়তো আমি দিতে পারবো না, কিন্তু ইয়াসমিনের ওই মেয়েকে আমি আমার ঘরের বউ করে এনে মেয়ে হিসেবে রাখতে চাই। এটুকু আল্লাহ আমাকে করার সাধ্য দিয়েছেন, না হলে আজ তোর বাবা আর আমি পথে। আফরোজা আর বাকি কথা শেষ করতে পারলেন না, হাউ হাউ করে কেঁদে উঠলেন। শুভ্রর চোখে জল। মায়ের দুঃখ সে কখনোই জানতো না। মা তার ভীষণ চাপা স্বভাবের। আজ এত কথা শুনে শুভ্রের কষ্টে বুকটা কেমন যেন জ্বালা করছে। মায়ের দুঃখগুলো তো সে শুষে নিতে পারবে না, তার চেয়ে বরং কমানোর জন্য একটা চেষ্টা করুক। শুভ্র মায়ের কোল থেকে উঠে বসলো। মাকে দুহাতে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো। এক পর্যায়ে খুব নরম স্বরে বলল, তোমার ঋণ আমি শোধ করবো আম্মু, তাতে যাই হয়ে যাক, কেঁদো না। আরে কান্না থামাও না, এত কাঁদতে আছে? কথায় কথায় আজকাল শুধু কাঁদো। হয়েছে, থামো। শুভ্র মোবাইল হাতে নিয়ে বসে আছে বিছানার উপর। মাকে সে কথা দিয়েছে তুলির সঙ্গে একটা সখ্যতা করার চেষ্টা করবে সে, কিন্তু কিভাবে করবে লজ্জা লাগছে শুভ্রর। ব্যাপারটা এত অস্বস্তিকর, জীবনেও শুভ্র চিন্তা করেনি এমন একটা পরিস্থিতিতে তাকে পড়তে হতে পারে। শুভ্র ফোন হাতে নিয়ে বারবার রেখে দিচ্ছে। তারপর মায়ের কান্না ভেজা মুখ চোখে ভাসলে আবারও ফোন হাতে নিচ্ছে। এক পর্যায়ে শুভ্র নিজেকে শক্ত করলো। কল দিল তুলির নাম্বারে। রিং হলো অনেকক্ষণ। ওপাশ থেকে কল রিসিভ হলো। ঘুমো ঘুমো কণ্ঠে কেউ বলল, হ্যালো, কে? শুভ্রর হৃৎপিণ্ড লাফাচ্ছে। অত্যন্ত নার্ভাস ফিল করছে সে। শুভ্র গলা পরিষ্কার করে বলল, ঘুমাচ্ছিলে? পরে কল করবো তাহলে। শুভ্রর গলার আওয়াজ মুহূর্তেই চিনে ফেললো তুলি। ধপ করে শোয়া থেকে উঠে বসে পড়ল। অপ্রস্তুত হয়ে বলল, স্যার আপনি? কোনো দরকার এত রাতে? শুভ্র হালকা হাসলো। মেয়েটা এত প্রশ্ন করে। শুভ্র গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, কালকে তো ভাইভা, প্রিপারেশন কেমন? তুলি অবাক হলো। স্যার ফোন করে ভাইবার কথা জিজ্ঞেস করছেন কেন? তুলি কিছুটা মিনমিন করে বলল, আজ না পড়তে পারিনি তেমন স্যার। শুভ্র প্রশ্ন করলো, কেন, ফাঁকি দিচ্ছ? তুলি তাৎক্ষণিক শুভ্রকে শুধরে দিয়ে বলল, না না স্যার, আজকে তো আমাদের বাড়িতে আত্মীয়রা এসেছিলেন, তাই বাসায় অনেক ভিড় ছিল। তবুও যতটুকু কভার করা যায় করেছি আমি, সত্যি। আত্মীয় কেন? তুলি এবার থেমে গেল। ইস, পরিস্থিতিটা এমন অদ্ভুত কেন? তুলির পাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করলো ধরনীর গহ্বরে। শুভ্র তার সঙ্গে শুভ্র স্যার ভাবলেই গাটা কেমন যেন শিরশির করছে। শুভ্র আবার জিজ্ঞেস করলো, বললে না কেন? তুলি থামলো। কিছুক্ষণ পর ইতিউতি চেয়ে ধরা গলায় বলল, ওই আমাদের বিয়ের কথা হয়েছে আজ বাসায়। শুভ্র থমকে গেল। অস্বস্তি দুজনকেই কেমন জড়িয়ে নিল নিজেদের মধ্যে। শুভ্র আবারও গলা পরিষ্কার করলো, কথা ঘোরানোর চেষ্টা করে বলল, অনেক রাত হয়ে গেছে, সকালে তো মেডিকেল আছে, ঘুমিয়ে পড়ো। তুলি মৃদু স্বরে সায় দিল। সালাম দিয়ে ফোন কাটলো। শুভ্র ফোন হাতে বিছানার উপর মাথা নিচু করে বেশ কিছু সময় এভাবে বসে থাকলো। কেমন মাথা ধরেছে শুভ্র। শুভ্র যথেষ্ট ব্যক্তিত্ববান পুরুষ,
তার মতো মানুষের কাছে এই বিয়ে নিছক কি বিয়ে নয়, বরং তার সম্মান ধুলোয় মেশানো। একই মেডিকেল কলেজে চাকরি করে ওই মেডিকেল কলেজের ছাত্রীকে বিয়ে করা কেউই ভালো চোখে দেখবে না, কানাঘুষো হবে, মানুষ পিছনে কথা শোনাবে। শুভ্র নিজেকে নিয়ে তেমন ভয় না হলেও তুলির জন্য ভাবছে সে। হয়তো এতে তুলির জীবনও বিপদের মুখোমুখি হতে পারে। তুলি মেয়ে, তার জন্য এমন বিশ্রী সমালোচনা ভালো কিছু বয়ে আনবে না। শুভ্র ভাবলো, তারপর ফোনটা বিছানার উপর রেখে ছুঁড়ে ফেলে দিল। ধপ করে বিছানার উপর থেকে উঠে সোজা গিয়ে দাঁড়ালো দেওয়ালে টাঙানো মৃত বাবার ছবির দিকে। কিছুক্ষণ বাবার ছবির দিকে চেয়ে তারপরে শুরু করলো তার অভিযোগের পাহাড়। শুভ্র বলল, আব্বু, এটা কেমন বিচার বলো তো? আমি শুভ্র এমন বিয়ে করব ভাবিনি। তুমি কেন আম্মুকে এত অসহায় করে চলে গেলে? আম্মু এখন বাচ্চাদের মতো হয়ে গেছে, শুধু কাঁদে সারাক্ষণ। তুমি জানো, আম্মু কাঁদলে আমার দুনিয়া অন্ধকার হয়ে যায়, নিজেকে তখন পাগল পাগল লাগে। আম্মু যখন আমাকে তোমাদের ব্যাপারে বলল, আমি তখন কেন সেটা শুনতে গেলাম? আম্মুর কষ্ট শুনলেই আমার খারাপ লাগে। এই খারাপ লাগা থেকে তুলিকে বিয়ে করতে হবে আমায়। এটা হয় আব্বু বলো? তুলি কে? তুলি আমার ছাত্রী, তাকে আমি বিয়ে করব? আমি শুভ্র? অসম্ভব। অথচ এই অসম্ভব তোমার বউ সম্ভব করার জন্য উঠে পড়ে লেগেছে। তারপর শুভ্র থামলো, খানিক পর বলল, আমার অস্বস্তি হচ্ছে আব্বু, এভাবে হয় না। তুমি আমাদের ছেড়ে চলে গিয়ে একদম ভালো করনি। আম্মুকে আমি কিভাবে সামলাবো আব্বু? আমার আর ভালো লাগে না। শুভ্রর বাবা ছবিতে হেসে শুভ্রর দিকে তাকিয়ে আছেন। ছবিতে কথা বলে না, তাই শুভ্রর বাবাও কথা বলেনি। ছবি কথা বললে হয়তো শুভ্রর বাবা মৃদু হেসে বলতেন। শুভ্র ক্লাস করাচ্ছে, লেকচার স্লাইড মাল্টিমিডিয়া প্রজেক্টরে বড় করে দেখানো হচ্ছে। শুভ্র পুরো লেকচার খুব সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিচ্ছে। ক্লাসের মধ্যেই শুভ্রর চোখ না চাইতেও তুলির দিকে যাচ্ছে। তুলি মনোযোগ দেখানোর চেষ্টা করছে ক্লাসে, কিন্তু যতবার শুভ্র তাকাচ্ছে তুলি অন্যমনস্ক হয়ে যাচ্ছে। তুলির হাত কাঁপছে, লেকচার ঠিকভাবে নোট করতে পারছে না। শুভ্র তুলির নার্ভাসনেস বুঝলো। বাকি সময় আর তুলির দিকে তেমন একটা তাকালো না। এক সময় ক্লাস করিয়ে বেরিয়ে গেল শুভ্র বেরিয়ে যেতেই তুলির ফ্রেন্ড তুলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো বেশ সন্দেহ নিয়ে, তুলি, আজ শুভ স্যার তোর দিকে এভাবে বারবার তাকাচ্ছিল কেন? ওনার চাহনি দেখে আমার কিন্তু সুবিধার মনে হয়নি। তুলি ভেতরে ভেতরে থতমত হলো, কিন্তু প্রকাশ করলো না। বই খাতা ব্যাগে ঢুকাতে মৃদু হেসে বলল, হয়তো রেগে তাকিয়েছেন। আমি তো ওনার কাছে লাস্ট ভাইভা তেমন একটা ভালো দিইনি, বললাম না তোকে, আমায় অপমান করলো যে ভাইভা টেবিলে। আয়েশা তবুও ভাবলো তার সন্দেহ এখনো যায়নি। আয়েশা তারপর বলল, না রে, ওটা রেগে তাকানো ছিল না, স্যার তোর দিকে বেশ সফট চোখে তাকিয়েছিল, আমি লক্ষ্য করেছি। তুলি আয়েশার এমন পরপর করা প্রশ্নের এক পর্যায়ে উত্তর দেওয়ার ধৈর্য হারালো। আয়েশার মাথায় কলম দিয়ে টোকা দিয়ে বলল, সারাক্ষণ কোরিয়ান ড্রামা দেখিস দেখেই তো এমন আজগুবি চিন্তা মাথায় ঘুরে রে তোর। এখানে দাঁড়িয়ে এত প্রশ্ন করলে নেক্সট লেকচার ক্লাসের টাইমটা এখানেই কেটে যাবে, চল তাড়াতাড়ি। আয়েশা লেকচার ক্লাসের কথা মনে পড়ায় দ্রুত ব্যাগ কাঁধে নিল। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আয়েশা বলল, যাই বলিস তুলি, শুভ স্যার তোর দিকে এভাবে না তাকিয়ে আমার দিকে এভাবে তাকালে আমি রাগ করতাম না। আমাদের এই থার্ড ইয়ারে একমাত্র এই স্যারটাই সুন্দর দেখতে, বাকিদের বয়স বেশি না হলেও দেখতে ভালো না। পুরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কাটিয়ে এই পর্যায়ে এসে শুধুমাত্র একটা স্যারকে ভালো লেগেছে, বাকিরা তো সারাদিন খিটখিট করতে থাকে আমাদের উপর। উফ, কি দিন গেল রে আমাদের তুলি। অফিস রুমে বসার সঙ্গে সঙ্গে দুজন কলিগ এসে ঢুকলেন শুভ্র রুমে। শুভ্র তাদের দেখে মৃদু হেসে সালাম দিল। ডাক্তার আরিফ ও ডাক্তার ফারহান শুভ্রর সামনে চেয়ারে বসলো। শুভ্র বলল, কি ব্যাপার, দুজনেই আজ একসঙ্গে আমার রুমে? ডাক্তার আরিফ মুচকি হেসে শুভ্রর দিকে তাকালো, তারপর টিটকারি করে বলল, আগে চা না 3 কাপ, তোর সঙ্গে মারাত্মক আলোচনা আছে। শুভ্র হয়তো কিছুটা আন্দাজ করতে পারলো, সে কাউকে ডেকে চা দিতে বলল। আরিফ কথা তুলল, শুভ্র, কাল কোথায় গেছিলি? তাও একদম আন্টিকে বগল দাবা করে। শুভ্র যা ভেবেছে তাই, চা এসেছে। শুভ্র হালকা স্বরে বলল, জানিসই তো সব, জিজ্ঞেস করে আবার মজা নিস।
ফারহান চায়ের কাপে চুমুক দিয়ে বলল। শুভ্র এবার থামলো, কথা ঘোরানোর চেষ্টা করে বলল। বিয়ে এখনো ঠিক নয়, হলে জানবি অবশ্যই। মেয়েটার ছবি আছে, দেখি তোর সাথে মানায় কিনা। শুভ্র হালকা হাসলো, বাঁকা চোখে তাকিয়ে জবাব দিল। বন্ধুর বউয়ের ছবি চাস? মতলবটা কি তোর?